নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবু শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড়সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না, কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে, আর যদি কখনো সামান্য বাক্যালাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতাতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়ত ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়েই তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্বসম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা শাহেরা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকেলের তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে, হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচেতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনার চলছে। সেই শব্দগুলো কানে আসতেই হৃদির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসল। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এল। বসার ঘরে পা রাখতেই দেখল সোফায় বসে আছে সেই মানুষটা যাকে দেখা মাত্রই হৃদির হৃদস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ। ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশেই হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন। কিন্তু শুভ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদি একদম আটকে উঠল। বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কিরে, এত ভয় পেলি কেন? কোনো জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধক্কানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান গলায় বলল, এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্র সোফা থেকে উঠে দাঁড়াল। তার চলন বলন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা শাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগেই হৃদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। শাহেরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা হৃদির হাতে ধরিয়ে দিলেন।
তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তোর শুভ্র ভাইজের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি। বাকিরা যে যার কাজে ব্যস্ত, তুই একটু দিয়ে আয় তো। দেরি করিস না, না হলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতেই হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হল। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়াল। দরজায় মৃদু করাঘাত করে হালকা গলায় বলল, ভাইয়া আসব। কিন্তু ভেতর থেকে কোনো সাডা শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন, আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এল না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখল রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। হৃদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। হৃদি আর চোখে তাকাতেই দেখল ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পুরুষদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলো মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চৌড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরে খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের উপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপটপ করে পানি চুইয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের উপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেল। সে লজ্জাশ্রমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়াল। হৃদির নাকে শুভ্রের গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আছড়ে পড়ল। শুভ সরাসরি হৃদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ওই আসলে ভাইজা, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকাল, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগল। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেল। শুভ্রর ভেজা চুলের হিমশীতল পানি টপটপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিঁধছে। হৃদি শিউরে উঠে চোখ খুল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রের ভেজা শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এল। হঠাৎ শুভ্র হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, আসলে ভাইজাস। হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ্র। আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল, জাস্ট গেট আউট। বের হো এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এল। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখামাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখল। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকল না, কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে এল। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠো হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিটবিট করল, হোয়াট আর রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না?
পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ আর মাত্র দুদিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। রিদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনোমতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি ব্যক্তিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ, দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহা মাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না। সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এল। তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হল। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল। কিন্তু রিদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, উঠবি না? রিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠো চেপে ধরল। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয় যে তোরা সব নবাবজাদির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইজোর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে রিদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা রিদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, রিদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি, এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে। এখন 5 জন বসলে সমস্যা হবে। রিদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। রিদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সে নড়তেও ভুলে গেল। রিদিকে ওভাবে জড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। রিদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করল। সে কাপা কাপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশের সিটে গিয়ে বসল। বসার সাথে সাথেই শুভ্রের শরীরের সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য রিদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করল না। সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর রিদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে। শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগল। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামল। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামল, রিদিও নামল। শুভ্র গাড়ি থেকে নামামাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এল। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, ও ডিয়ার মিস ইউ সুইট হার্ট। এই দৃশ্য দেখে রিদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এল। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল, তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকাল। শুভ্রর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে। চলো ভেতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করেই শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখল এবং কোনোমতে বিরক্তি চেপে ভেতরে ঢুকল।
সবাই ভেতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশপথের কাছে জড়স্থ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করে হৃদি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে, আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলেও হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়াল না। তিনি হৃদির কাছে এসে মায়াবরা স্বরে বললেন, হৃদি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যেমন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। হৃদি কোনোমতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছুর প্রয়োজন নেই। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বায়নাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বলতো? হৃদি সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেন তো? বলেই হৃদি আর সেখানে দাঁড়াল না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়াল। কিচ্ছু ভালো লাগছে না তার এই আলোকোজ্জ্বল শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড়, সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাচের দেয়ালের উপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এল। সে মনে মনে ভাবল, আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনাজর মুছে ফেলল যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই হৃদির চোখ আটকে গেল উপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির উপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি। কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করল। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে, লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেল। সে এক প্রকার জোর করেই নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এল। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করল হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখের সেই তৃষ্ণা শুভ্রের চোখ এড়াল না। হৃদিকে ওভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইজা, আমি এমনিই দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলেই হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়াল। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলা আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট।